জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আজ ঢাকা ছাড়বেন ডক্টর ইউনুস। কাল বাইডেনের সাথে বৈঠক। 11.5 বছরেও দেওয়া হয়নি ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র, শিগগিরই প্রতিবেদন দেবে র্যাব। পরাজিত হলে আর কোনো নির্বাচন নয় বললেন ডোনাল্ড ট্রাম্প। আরেকবার কামালা হ্যারিসের বিপক্ষে বিতর্কের প্রস্তাব নাকচ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। সংবাদ আরও থাকছে। বর্ষায় নতুন পানিতে ভরেছে খালবিল, জলাশয়গুলোতে বাহারি সাদা, বেগুনি ও লাল রঙের শাপলা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আজ ঢাকা ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামীকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিরল এই বৈঠকটিকে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে এর মধ্য দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সাফল্য আসার আশা করছেন বিশ্লেষকরা। রিপোর্ট আকবর হোসেন সুমনের। কোনো রাজনৈতিক সরকার প্রধান নয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। গেল ৩ দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয়নি। এবারই প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক গুরুত্ব বহন করছে। রাজনৈতিক পট পরিবর্তন এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যারও একটা সুযোগ বলে মনে করছেন সাবেক এই কূটনীতিক। মোদির দেখা করার অল্প দিনের মধ্যেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন, এটাও কিন্তু আমি বলবো অত্যন্ত সময়োপযোগী হয়েছে। যেভাবে আমাদের এখানে গত ৩-৪ মাস যাবৎ যে সমস্ত ঘটনাবলী ঘটেছে, মোদি সাহেব নিশ্চয়ই তার খুব একটা সুব্যাখ্যা তিনি দিয়েছেন বাইডেনের কাছে আমি মনে করি না। সেখানে হয়তো বাইডেন একতরফা কিছু বিবরণ পেয়েছেন, সেটাই ব্যাখ্যাটা দেওয়ার একটা মস্ত বড় সুযোগ পেলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠক সমর্থন যোগাবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের জন্য সমর্থন যোগানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই মুহূর্তে। সেই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বাইডেনের সাথে মিটিংটা, এটা আপনি বলতে পারেন যে একটা অতি গুরুত্বপূর্ণ মিটিং। অন্তর্বর্তী সরকারের চেয়ে ব্যক্তি মোহাম্মদ ইউনুসই বেশি প্রাধান্য পাবেন বলে মত বিশেষজ্ঞদের। তিনি তার ধারে এবং ভারে দুটোতেই যেটুকু কাটেন, তার ফল হিসাবে আমরা বেশ পজিটিভ কিছু পাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 11.5 বছরে 70 বার তারিখ পেছানো হয়েছে। তারপরও নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করতে পারেনি র্যাব। স্বৈরাচার সরকারের পতনের পর অবশেষে নড়ে চড়ে বসেছে তদন্তকারী সংস্থা। শিগগিরই সঠিক প্রতিবেদন দেওয়ার আশা তাদের। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2013 সালের 6 মার্চ শহরের সুধিজন পাঠাগারে বই পড়তে গিয়ে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর শীতলক্ষা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আলোচিত এই হত্যাকাণ্ডের পর সারা দেশে হরতাল, সমাবেশ ও মানববন্ধন সহ ব্যাপক প্রতিবাদ হয়। র্যাবের হাতে গ্রেফতার শওকত সুলতান ভ্রমর। আদালতে ত্বকী হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রভাবশালী উসমান পরিবারের এক সদস্যের নাম বলে দেয়। প্রয়াত সংসদ সদস্য নাসিম উসমানের ছেলে আজমেরি উসমানের টর্চার সেলে অভিযান চালিয়ে অনেক আলামতও জব্দ করে র্যাব। এরপর রহস্যজনক কারণে থেমে যায় তদন্ত কাজ। ত্বকীর লাশ সে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন পর্যন্ত বিচার না হবে আমরা ঘরে ফিরে যাব না।
আমরা কিন্তু সেই প্রতিজ্ঞায় অবিচল আছি। সমস্ত হত্যাকাণ্ডগুলো ওসমান পরিবারের লোকজনের হাত দিয়ে সংগঠিত হয়েছে। শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে এই ওসমান পরিবার এই বিষয়গুলো করেছে। শুরু থেকে ত্বকী হত্যার বিচারে সোচ্চার ছিল নারায়ণগঞ্জের সুশীল সমাজ। তদন্তের ধীর গতিতে হতাশ আইনজীবীরাও। এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয়, নারায়ণগঞ্জবাসী কলঙ্কমুক্ত হতে পারবে না। অচিরেই এই অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দিয়ে তারপরে এই ত্বকী হত্যার বিচার ত্বরান্বিত করা উচিত। তবে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর তদন্তে গতি পেয়েছে। আবারও ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলেছে তদন্তকারী সংস্থা। 5 জনকে গ্রেফতার করে 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। তদন্তের শুরুতে যেমন বেশ কিছুটা অগ্রগতি ছিল, মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে এটা আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা র্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি। শিগগিরই তদন্ত শেষ করে প্রতিবেদন দেয়া হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাআল্লাহ দিতে পারব। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম গ্রেফতার, আজ আদালতে নিয়ে রিমান্ড চাইবে পুলিশ। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা নূর আলমকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আপনারা দেখছেন 21 সংবাদ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে রোববার রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করেছে র্যাব। সাবেক সেনা কর্মকর্তা জাহিদ ফারুক 2004 সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। 2018 সালে বরিশাল 5 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি। সর্বশেষ 2024 সালের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন এবং মন্ত্রিসভায় আগের দায়িত্বেই বহাল থাকেন। জাহিদ ফারুককে আজ আদালতে নিয়ে রিমান্ড আবেদন করবে পুলিশ। লক্ষ্মীপুরে পাঁচপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা নূর আলমকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে পাঁচপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের ছেলে জানান, সন্ধ্যার পর তার বাবাকে ফোন কলে ডেকে নিয়ে লাঠিসোঁটা নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় প্রথমে চন্দ্রগঞ্জে, তারপর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার জন্য খোকন নামে স্থানীয় এক বিএনপি কর্মীকে দায়ী করেছে নিহতের পরিবার। নূর আলমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বর্ষায় খাল বিল ভরে ওঠে নতুন পানিতে। জলাশয়গুলো ভরে যায় সাদা, বেগুনি ও লাল রঙের শাপলায়। শতাধিক বিলে কয়েক হাজার মানুষ শাপলা বিক্রি করে সংসার চালান। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে বিল জুড়ে শুধু নানা রঙের শাপলা। সিঙ্গার বিল, চান্দা, জোয়ারিয়া, কান্দির বিল সহ শতাধিক বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেয় এসব শাপলা। বিভিন্ন বয়সের নারী পুরুষ এসব শাপলা তুলে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। 100 মুঠো শাপলা বিক্রি হয় 150 থেকে 200 টাকায়। পাইকাররা তা কিনে জেলা সদর সহ আশপাশের জেলাতে নিয়ে যায়। সদরের গান্ধিয়াসুর, সাতপাড় ও কাশিয়ানী সিঙ্গারে গড়ে উঠেছে শাপলা বিক্রির বাজার। বর্ষা সিজনে কোনো কাজ কাম নাই, তাই বিলি মনে করেন আমরা শাপলা তুলি, ওই 300-400 মুঠা 500 মুঠা মনে করেন তুলিয়ে ওই ব্যবহারিকে দিই। 5 থেকে 10 আটি 300-400 টাকা। গোপালগঞ্জ শহরে, খুলনা শহরে বিভিন্ন হাটে বাজারে বিক্রি করি, এতে যা ইনকাম হয় এতে আমার সংসার ভালোভাবেই চলে যায়। কৃষি কর্মকর্তা বলেন, পুষ্টিগুণ সমৃদ্ধ এই শাপলা একদিকে যেমন সবজির চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে বর্ষাকালে কাজ না থাকা বেকার শ্রমিকদের আয়েরও একটা পথ তৈরি করে দিচ্ছে। কৃষক এই তাদের হাতে কাজ কম থাকায় শাপলা আরোহণ করে এবং এই শাপলা বিক্রি করে। গোপালগঞ্জ জেলার বিভিন্ন বিল থেকে শাপলা আরোহণ করে প্রায় 15 থেকে 20 হাজার কৃষক এই সময়টা তাদের জীবিকা নির্বাহ করে। বর্ষা মৌসুমে পুষ্টিগুণ সমৃদ্ধ শাপলা বিক্রি স্থানীয়দের জীবন ও জীবিকা সচল রাখছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
জয়পুরহাটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। গেল কয়েকদিনে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে গড়ে প্রতিদিন 9 জন রোগী ভর্তি হয়েছে। রোগীরা বলছেন ঢাকা সহ জেলার বাইরে থেকে আসার পর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানান গত 16 সেপ্টেম্বর হতে 22 সেপ্টেম্বর পর্যন্ত গড়ে 9 জন করে এক সপ্তাহে 60 জন ডেঙ্গু রোগীকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। 4-5 দিন যাবত আমার জ্বর, তারপর চিকিৎসা নিলাম, নেওয়ার পর আবার টেস্ট দিল, টেস্ট করলাম, টেস্ট করার পর ডেঙ্গু আক্রান্ত। প্লাটিনেট কমে যাচ্ছিল টেস্টের পর, তো এখানে এসে কালকে টেস্ট করছি, কালকে আরও 8000 প্লাটিনেট কমছে, তো ভর্তি হয়েছি। দেখা যাচ্ছে যে পৌরসভার বাইরে ভেতরের রুগীও থাকতেছে, ঢাকা থেকে আগতরাই বেশি ডেঙ্গু আক্রান্ত। তাছাড়াও এলাকা থেকে রুগী আসছে যারা ঢাকায় কখনো যায় না, এরকম হিস্ট্রিও পাওয়া গিয়েছে। আন্তর্জাতিক খবর। বেড়েছে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। নতুন করে মস্কোর টার্গেট ইউক্রেনে একাধিক বিদ্যুৎ স্থাপনা। পাল্টা জবাব দিচ্ছে কিয়েভও। রাশিয়ার দাবি বিভিন্ন ফ্রন্টে অগ্রসর হচ্ছে সেনারা। হামলা চলছে কিয়েভের ড্রোন উৎপাদন কারখানায়। ধ্বংস করা হয়েছে জেলেন্সকি বাহিনীর ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও মিসাইল। ইউক্রেনে বেশ কয়েকটি হামলা ঠেকানোর দাবিও করেছে পুতিন বাহিনী। রুশ প্রতিরক্ষা বিভাগের দাবি শনিবার ইউক্রেনের ছোড়া 177টি ড্রোন ভূপাতিত করেছে তারা। এদিকে রাশিয়ার গোলাবারুদের গুদাম ও বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে কিয়েভ। ক্রাসনোদর ও তিভের অঞ্চলে ধ্বংস করা হয়েছে রুশ বাহিনীর অস্ত্রের ঘাঁটি আর রাডার স্টেশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আজ ঢাকা ছাড়বেন ডক্টর ইউনুস। কাল বাইডেনের সাথে বৈঠক। 11.5 বছরেও দেয়া হয়নি ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র। শিগগিরই প্রতিবেদন দেবে র্যাব। পরাজিত হলে আর কোনো নির্বাচন নয় বললেন ডোনাল্ড ট্রাম্প। আরেকবার কামালা হ্যারিসের বিপক্ষে বিতর্কের প্রস্তাব নাকচ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।